আসসালামু আলাইকুম। গতকালকে আমরা রুই মাছের শিরাতন্ত্র এখানে শেষ করেছিলাম। এরপরে রুই মাছের ব্যবহারিক অংশ আছে। ব্যবহারিক অংশ তো অতটা ইম্পর্টেন্ট না। এখানে ওই যে ফাইলামটা, কর্ডাটা, ক্লাস ভার্টিব্রাটা, অর্ডার অ্যাক্টিনোপটেরিজি, ফ্যামিলি সাইপনিফর্মেস, জেনাস লেবিও, স্পেসিস লেবিও রোহিতা, কিছু বৈশিষ্ট্য আছে। এগুলো আমরা রুই মাছের বৈশিষ্ট্যের মধ্যেই পেয়েছি। তারপরে রুই মাছের রক্ত সংবন্ধন এখানে দেখানো হয়েছে, মানে সহজ করে দেখানো হয়েছে। ভেন্ট্রাল অ্যাওর্টা থাকবে, সম্মুখভাগে ভেন্ট্রাল অ্যাওর্টা থাকবে। এরপরে প্রথম অন্তর্বাহী ব্রাকিয়াল ধমনী, দ্বিতীয় অন্তর্বাহী, তৃতীয় অন্তর্বাহী, চতুর্থ অন্তর্বাহী। এরপরে বহির্বাহী ব্রাকিয়াল ধমনী এখানে দেখানো হয়েছে। দুই পাশে যে ল্যাটারাল অ্যাওর্টা, প্রথম 1 আর 2 মিলে ল্যাটারাল অ্যাওর্টা তৈরি করে। ল্যাটারাল অ্যাওর্টা যখন তৈরি করে, এই ল্যাটারাল অ্যাওর্টার সাথে তখন 3 আর 4 নিজের আগে মিলিত হয়, তারপরে ল্যাটারাল অ্যাওর্টার সাথে মিলিত হয়, আলটিমেটলি একটা সার্কুলার সেফালিকাস তৈরি করে। এখানে দেখানো হয়েছে এগুলো। আচ্ছা, এরপরে আমরা পড়ব রুই মাছের বা লিবিও রোহিতার শ্বসনতন্ত্র। লিবিও রোহিতার শ্বসনতন্ত্র সম্পর্কে আমরা পড়ব। তো যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ খাদ্য জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে এবং খাদ্যের স্থিতিশক্তিকে গতিশক্তিরূপে মুক্ত করে, সেই প্রক্রিয়াকে বলে শ্বসন। শ্বসন জিনিসটা কি? ওই যে আমাদের রুই মাছের শরীরে অক্সিজেনটা ঢুকলো, সেই অক্সিজেনটা কি, অক্সিজেনের কাজ কি? সেই অক্সিজেনটা রুই মাছের খাদ্যের সাথে, মানে গ্লুকোজ জাতীয় খাদ্যের সাথে জারিত হবেই, তাই না? অ্যারোবিক অ্যারোবিক বিক্রিয়া, অ্যারোবিক শ্বসন হবে। যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কী করবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে না? তাহলে এই অক্সিজেনটা ঢোকা এবং অক্সিজেনটা ঢুকে অক্সিজেনটা ঢোকা হচ্ছে বহিঃশ্বসন। আর অক্সিজেনটা ঢুকে কোষের মধ্যে যখন ঢুকবে, কোষের মধ্যে ঢুকে জারিত হবে, জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি করবে। এটাই হচ্ছে কি? শ্বসন। এবং একই সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ঠিক, মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে থেমে থাকবে না, এরা হচ্ছে খাদ্যের স্থিতিশক্তিকে গতিশক্তিরূপে মুক্ত করবে। তাহলে যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোষ মধ্যস্থ খাদ্য জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে এবং খাদ্যের স্থিতিশক্তিকে গতিশক্তিরূপে মুক্ত করে, সেটাই শ্বসন বা রেসপাইরেশন নামে পরিচিত। লেবিও একটি অস্থিময় মাছ। আমরা জানি অস্থিময় মাছ কি? কন্ড্রিকথিস হচ্ছে তরুণাস্থিময় মাছ, আর অস্থিময় মাছ হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি। অনেকে শুধু এটা ভুল করতে পারে, অনেকে শুধু অ্যাক্টিনোপটেরিজিদেরকে অস্থিময় মাছ মনে করে। না, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি উভয় হচ্ছে অস্থিময় মাছ। আগে এদেরকে অস্টিকথিস বলা হতো একসাথে, এখন দুইটাকে আলাদা করে বলা হয়। একটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, একটা সার্কোপটেরিজি। একটার পাখনায় পাখনারশি থাকবে, আরেকটার পাখনায় পাখনারশি থাকবে প্লাস পাখনার গোড়ায় মাংসল পিণ্ড থাকবে। আচ্ছা, লেবু একটি অস্থিময় মাছ। 4 জোড়া ফুলকা এ মাছের শ্বসন অঙ্গ, কিন্তু 4 জোড়া ফুলকা থাকলেও ফুলকা প্রকোষ্ঠ কিন্তু 5 জোড়া, এটা মনে রাখতে হবে। এগুলোর মাথার দুপাশে দুটি কানকো বা অপারকুলামে আবদ্ধ ফুলকা প্রকোষ্ঠর ভিতরে রক্ষিত এবং গলবিলের পার্শ্ব প্রাচীরে এবং মেঝে অবস্থিত। কানকোর পশ্চাৎ কিনারে একটি পাতলা ব্রাঙ্কোস্টিকাল ঝিল্লি, এই যে এখানে ব্রাঙ্কোস্টিকাল ঝিল্লি বা পর্দা থাকে, ঝিল্লি দ্বারা যুক্ত থাকে, যা মাথার অঙ্কিয়দেশে সেটে থাকে। ঝিল্লিটি কতগুলো অস্থি নির্মিত দণ্ড বহন করে। এটি কানকোকে দেহপৃষ্ঠে আটকে রেখে ফুলকা প্রকোষ্ঠ বাইরে থেকে বদ্ধ করে রাখে। এভাবে শ্বাসপানে আবদ্ধ রেখে মাছকে শ্বসনে সাহায্য করে। আচ্ছা, ফুলকার গঠন। ফুলকার মধ্যে কী কী আছে? প্রতিটি ফুলকা দেখতে অনেকটা সুতার মতো, এজন্য এদেরকে বলা হয় ল্যামেলি। হ্যাঁ, ফুলকা ল্যামেলি বলা হয়, ফুলকা ল্যামেলি বা ফুলকা সূত্র বলা হয়। তাহলে ফুলকার প্রতিটি ফুলকা দেখতে সুতার মতো। এক একটি সম্পূর্ণ অংশটা হচ্ছে, সম্পূর্ণ অংশটা হলো ব্রাঙ্ক, সম্পূর্ণ অংশটা হলো ব্রাঙ্ক। মধ্যের হাফ অংশ যদি বলা হয় তাহলে সেটা হবে হেমি ব্রাঙ্ক বা ডেমি ব্রাঙ্ক বা অর্ধফুলকা। আর এই দুটা ফুলকার মধ্যে যে একটা ব্যবধান আছে বা ব্যবধায়ক একটা পর্দা আছে, সেটাকে বলা হয় আন্তঃফুলকা ব্যবধায়ক বা সেপ্টাম। আচ্ছা, তো ফুলকার গঠন। ফুলকা দেখতে অনেকটা সুতার মতো, এক একটি হলো ব্রাঙ্ক বা অর্ধফুলকা, কারণ প্রত্যেক ফুলকা দুটি সদৃশ্য অর্ধাংশ নিয়ে গঠিত। প্রত্যেক অর্ধাংশকে বলা হয় হেমি ব্রাঙ্ক। প্রত্যেক হেমিব্রাঙ্ক এক সারি করে ফুলকা সূত্র বা ফুলকা ল্যামেলি বহন করে। প্রত্যেক হেমিব্রাঙ্ক এক সারি করে ফুলকা সূত্র বা ফুলকা ল্যামেলি বহন করে। এগুলো গোড়ায় যুক্ত থাকে, শীর্ষে মুক্ত থাকে। প্রতিটি সূত্র এপিথেলিয়ামে আবৃত, অসংখ্য অনুপ্রস্থ প্লেট বহন করে। এপিথেলিয়াম রক্তজালিকা সমৃদ্ধ, এপিথেলিয়ামে রক্তজালিকা থাকে। প্রত্যেক ফুলকা এক একটি অস্থিময় ফুলকা আর্চ। এই যে ফুলকার গোড়ায় থাকে ফুলকা আর্চ, আর উপরে থাকে হচ্ছে ফুলকা সূত্র বা ফুলকা ল্যামেলি। আর ফুলকার এই যে ফুলকা আর্চের সাথে যুক্ত থাকে ফুলকা র্যাকার। তো প্রত্যেক ফুলকা এক একটি অস্থিময় ফুলকা আর্চ এ অবলম্বিত। এভাবে প্রত্যেক আর্চে দুটি ফুলকা সারি যুক্ত থাকে। আর্চের
অন্তকিনারা প্রসারিত হয়ে কাঁটাযুক্ত পাতলা ফুলকার রেখার গঠন করে। আচ্ছা, শ্বসন কৌশল। রুই মাছ কীভাবে শ্বসন কার্য সম্পন্ন করে বা রেসপিরেশন কীভাবে করে? মেকানিজম অফ রেসপিরেশন। রুই মাছের 2 ধাপে শ্বাসক্রিয়া ঘটে থাকে, একটা হচ্ছে শ্বাসগ্রহণ, একটা শ্বাসত্যাগ। এক্ষেত্রে ফুলকা প্রকোষ্ঠটা একটা চোষণ পাম্প হিসেবে বা সাকশন পাম্প হিসেবে কাজ করে। পানিটাকে গ্রহণ করবে, আবার পানিটাকে ত্যাগ করে দেবে, একটা সাকশন পাম্পের মতো কাজ করে। শ্বাসগ্রহণ বা প্রশ্বাস কীভাবে হয়? আচ্ছা, পুরো প্রসেসটা আগে একটু বলি। এটা হচ্ছে যখন এদের শরীরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, তখন এই মৌখিক কপাটিকাটা বন্ধ থাকবে এবং একই সাথে ব্রাঙ্কোস্টেবল কপাটিকাও বন্ধ রাখবে এবং বডিটা এরকম চিকন থাকবে। কিন্তু বডিটা এরপর চিকন থেকে দুই কপাটিকা, মৌখিক কপাটিকা, ব্রাঙ্কোস্টেবল ঝিল্লির যে কপাটিকা, দুটাই বন্ধ রেখে এভাবে ফুলবে। তাহলে ফুললে কী হবে? ভিতরে একটা ভ্যাকিউম তৈরি হবে, ভ্যাকিউম তৈরি হয়ে মানে মৌখিক কপাটিকা, ব্রাঙ্কোস্টেবল ঝিল্লির কপাটিকা দুটাই বন্ধ থেকে প্রকোষ্ঠটা বড় হবে। বড় হলে কি ভিতরে একটা বায়ুশূন্যতা বা একটা পানি শূন্যতা বা একটা ভ্যাকিউম তৈরি হবে, যার ফলে একটা নেগেটিভ প্রেশার তৈরি হওয়ার কারণে যখন এরপরে মৌখিক কপাটিকাটা খুলে যাবে, যার ফলে বাইরে থেকে পানিটা ভিতরে ঢুকবে। পানিটা ভিতরে ঢুকলো, এখন প্রশ্বাসটা বন্ধ হয়ে গেল। পানি ঢুকলো মানে প্রশ্বাস শেষ। এখন মৌখিক কপাটিকাটা বন্ধ হয়ে যাবে। মৌখিক কপাটিকা বন্ধ হয়ে যায়, এবার চাপ দিবে। চাপ দিলে হয় মৌখিক কপাটিকা দিয়ে বের হতে হবে অথবা ব্রাঙ্কোস্টেবল কপাটিকা দিয়ে বের হতে হবে, কিন্তু মৌখিক কপাটিকা আর খুলবে না। ব্রাঙ্কোস্টেবল কপাটিকাটা তখন খুলবে, তখন পানিটা বাধ্য হয়ে এই ফুলকাকে ভিজায় যাবে। যেহেতু ফুলকাকে ভিজায় যাবে, সেহেতু এখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হবে। এখানে একটা ব্যাপার আছে, এখানে হচ্ছে ফুলকার মধ্যে যে রক্ত, যে আমরা দেখলাম যে ফুলকার মধ্যে অন্তর্বাহী বহির্বাহী রক্ত, যে অন্তর্বাহী রক্তনালিকা, বহির্বাহী রক্তনালিকা আছে। এই অন্তর্বাহী বহির্বাহী রক্তনালী থেকে রক্তগুলা যে দিক দিয়ে যাবে, পানি তার বিপরীত দিকে যাবে, যার ফলে একটা কাউন্টার কারেন্ট মেকানিজম এখানে তৈরি হবে বা কাউন্টার কারেন্ট একটা ফ্লো তৈরি হবে, যার ফলে এদের মধ্যে আদান প্রদানটা মোটামুটি 80-90% হবে, বেশি হবে কাউন্টার কারেন্ট মেকানিজমের হওয়ার কারণে। তো যার ফলে এদের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হবে, মানে পানি থেকে যে অক্সিজেনটা সেটা ফুলকা নিয়ে নেবে, ফুলকার মাধ্যমে রক্তে মিশে যাবে, আর ফুলকাতে যে কার্বন ডাইঅক্সাইড অতিরিক্ত তৈরি হয়েছিল সেই কার্বন ডাইঅক্সাইডটা পানির সাথে বাইরে বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস। কানক দুটি যখন উত্তোলিত হয় তখন ফুলকা প্রকোষ্ঠের মুখ ব্রাঙ্কোস্টেবল ঝিল্লি দিয়ে বন্ধ হয়ে যায়। এতে গলবিলে একটি চোষণ পাম্পের সৃষ্টি হয়, ফলে মুখছিদ্র রক্ষাকারী মৌখিক কপাটিকা খুলে যায়। যখন চোষণ পাম্পের সৃষ্টি হয়, ভিতরে ভ্যাকিউম তৈরি হয়, তখন মৌখিক কপাটিকা খুলে যাবে, পানি মুখের ভিতর দিয়ে মুখ গহ্বরে প্রবেশ করবে। এটা হচ্ছে প্রশ্বাস। আর নিঃশ্বাস বা শ্বাসত্যাগটা কি? পানিটা ভিতরে ঢুকলো, এখন ব্রাঙ্কোস্টেবল পর্দা, মৌখিক কপাটিকা দুটাই বন্ধ হয়ে গেল। এখন একটা চাপ দিবে, হ্যাঁ, মৌখিক কপাটিকা ভিতরে যে হচ্ছে ফুলকা প্রকোষ্ঠ, সেই ফুলকা প্রকোষ্ঠ বা ওদের মুখ গহ্বরের মধ্যে একটা প্রেশার দিবে, চাপ দিবে, যে বন্ধ করতে চাইবে, কিন্তু কপাটিকা দুইটা তো বন্ধ, তাহলে পানিটা বেরোতে পারবে না। তখন ব্রাঙ্কোস্টেবল কপাটিকাটা খুলে যাবে। কানকো যখন পেশি সংকোচনের ফলে নেমে আসে, তখন গলবিল এবং ফুলকা গহ্বরের চাপ বেড়ে যাবে, সাথে সাথে মৌখিক কপাটিকা মুখ ছিদ্রকে বন্ধ করে, মৌখিক কপাটিকা আর খুলবে না। তখন ফুলকা প্রকোষ্ঠের ছিদ্র উন্মুক্ত হয়, মানে ব্রাঙ্কোস্টেবল পর্দার যে ছিদ্রটা ওইটা উন্মুক্ত হবে বাধ্য হয়ে। পানি তখন এই ছিদ্রপথে বাইরে বের হয়ে আসবে, বাধ্য হয়ে পানি এদিক দিয়েই যাবে। মুখ এবং গলবিলের ভিতর দিয়ে অতিক্রমের সময় পানি প্রবাহ নিচে অবস্থিত ফুলকাগুলোকে তখন ভিজাই দেবে। আচ্ছা, শ্বসনের শরীরতত্ত্ব এখানে কি? অন্তর্বাহী ফুলকা ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বয়ে এনে ফুলকা সূত্রকের কৈশিক জালিকাকে ছেড়ে দেয়। অন্তর্বাহী ফুলকা ধমনী যে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে আসছিল, আমরা জানি অন্তর্বাহী ফুলকা ধমনী কোথায়? হার্ট থেকে আসে, হার্টের ভেন্ট্রিকল থেকে বালবাস আর্টারিয়াসের মাধ্যমে ভেন্ট্রাল অ্যাওর্টা হয়ে অন্তর্বাহী ব্র্যাকেল ধমনীটা আসছে, তাহলে এটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বয়ে আনবে। কোথায় নিয়ে আসবে? ফুলকা সূত্রের কৈশিক জালিকায় এসে ছেড়ে দেবে। এ সময় শ্বাস গ্রহণকালে নেওয়া অক্সিজেন সমৃদ্ধ পানি ফুলকা সূত্রকের উপর দিয়ে বয়ে গেলে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসীয় বিনিময় ঘটে। রক্ত পানিতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং পানি থেকে অক্সিজেন গ্রহণ করে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত তখন বহিঃফুলকা ধমনীর সাহায্যে গৃহীত হয় এবং সারা দেহে ছড়িয়ে পড়ে। এখানে কাউন্টার কারেন্ট মেকানিজমটা হয়। এটা নতুন বইয়ে খুব সুন্দরভাবে আছে। আচ্ছা, বায়ুথলি বা পটকা কি? লেবিও বা রুই মাছের মেরুদণ্ডের নিচে এবং পৌষ্টিক নালীর উপরে অবস্থিত পাতলা প্রাচীর বিশিষ্ট একটা থলি আছে, যেটার নাম হচ্ছে বায়ুথলি।
এই বায়ুথলি বা পটকা, এটি দেখতে চকচকে সাদা একটা থলির মতো। বিভিন্ন ধরনের গ্যাস, এখানে মেনলি 3 ধরনের গ্যাস থাকে, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড, এই 3 ধরনের গ্যাসই মূলত থাকে। তো বায়ুথলিটি সম্মুখস্থ ছোট এবং পেছনে বড় প্রকোষ্ঠে বিভক্ত। সামনের প্রকোষ্ঠটা ছোট, 2টা প্রকোষ্ঠ থাকে, সামনের প্রকোষ্ঠটা ছোট, পিছনের প্রকোষ্ঠটা বড়। তো সামনের প্রকোষ্ঠে কি আছে? কার্বন ডাইঅক্সাইড আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে। পিছনের প্রকোষ্ঠে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। কিন্তু এখানে পার্থক্য একটু আছে, যেটা হচ্ছে সামনের প্রকোষ্ঠে যে গ্যাসটা থাকে সেটা রক্ত থেকে গ্যাসটা আসে, এখানে গ্যাসটা ভিতরে ঢোকে বাইরে থেকে, সামনের প্রকোষ্ঠে বাইরে থেকে ভিতরে গ্যাসটা ঢোকে। আর পশ্চাৎ প্রকোষ্ঠে যে গ্যাসটা থাকে সেটা পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে বাইরে বের হয়। তাহলে সামনের প্রকোষ্ঠে বাইরে থেকে ভিতরে গ্যাস ঢোকে, আর পশ্চাৎ প্রকোষ্ঠে ভিতর থেকে বাইরে গ্যাসটা বের হয়। এটা নতুন বইয়ে আছে, এ বইয়ে সম্ভবত নাই। তো আচ্ছা, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড পূর্ণ থাকে বায়ুথলির সম্মুখস্থ ছোট এবং পেছনে বড় প্রকোষ্ঠে বিভক্ত। 2টি প্রকোষ্ঠের মাঝখানে একটা খাঁজ রয়েছে। এই প্রকোষ্ঠটা কিন্তু অসম্পূর্ণ, পুরোপুরি বিভক্ত না। সম্মুখ প্রকোষ্ঠ একটি সরু নল দিয়ে অননালীর সাথে যুক্ত থাকে। সম্মুখ প্রকোষ্ঠটা একটা সরু নল দিয়ে অননালীর সাথে যুক্ত থাকে, যেটাকে বলা হয় নিউম্যাটিক নালী। এটাতে তো কিছুই নাই নিউম্যাটিক নালীর সাথে। আচ্ছা, যাই হোক, তো সম্মুখ প্রকোষ্ঠ একটি সরু নল এবং অননালীর সাথে যুক্ত থাকে। এই নালীর নাম হচ্ছে নিউম্যাটিক নালী। এবং এদের অন্তঃকর্ণে আমাদের যেরকম আমরা কথা শুনি কিভাবে, আমাদের টিম্প্যানিক পর্দা বা টিম্প্যানিক মেমব্রেন যেটা, সেটা কম্পন হয়। এই কম্পনটা আমাদের 3টা হাড্ডির মধ্যে ছড়ায় যায়, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস, তাই না? তো এদের তো এরকম হাড্ডি নাই, তাহলে এরা শব্দ শুনবে কীভাবে? পানিতে কোনো শব্দ হলে এরা শুনবে এদের অন্তঃকর্ণে ওবেরিয়ান অসিকল বা ভেবেরিয়ান অসিকল। এখানে এটা সম্ভবত জার্মান শব্দ, তো জার্মানের ডাব্লু কে ভি উচ্চারণ হয়। তো এটা এদের অন্তঃকর্ণে ওবেরিয়ান অসিকল, মানে এই যে বায়ুথলির চারপাশে আর কি ওবেরিয়ান অসিকল থাকে। বায়ুথলির চারপাশে না, বায়ুথলির আশপাশে ওবেরিয়ান অসিকল থাকে, যেগুলো অসিকলের সাথে এদের অন্তঃকর্ণটা ওবেরিয়ান অসিকলের সাথে যুক্ত থাকে বা ভেবেরিয়ান অসিকলের সাথে যুক্ত থাকে। বায়ুথলির বাইরের দিকে ঘন সন্নিবিষ্ট রক্তজালক থাকে। এর প্রাচীরে 2টা স্তর থাকে। বাইরের যে স্তরটা সেটা হচ্ছে যোজক টিস্যু দিয়ে তৈরি, স্তরটি হচ্ছে টিউনিকা এক্সটার্না। আর নিচের স্তরটা, যেটা ভিতরের স্তরটা, সেটা হচ্ছে মসৃণ পেশির মতো মাসল দিয়ে তৈরি। হ্যাঁ, টিউনিকা, এটাকে বলা হয় টিউনিকা ইন্টারনা। টিউনিকা এক্সটার্না, ভিতরে হচ্ছে টিউনিকা ইন্টারনা। বায়ুথলির অন্তঃপ্রাচীরে এপিথেলিয়াম সংলগ্ন লাল ধরনের গ্যাস গ্রন্থি আছে। এই গ্রন্থিতে ঘন সন্নিবিষ্ট অসংখ্য কোষিক জালিকা থাকে, যেটার নাম হচ্ছে রেটিয়া মিরাবাইলা। এটা বহু বচনের, এক বচনের রেটি মিরাবিলি, এক বচনের রেটি মিরাবিলি, আর বহু বচনের রেটিয়া মিরাবাইলা। আচ্ছা, নামে পরিচিত। সামনের প্রকোষ্ঠের এই গ্রন্থি থেকে নিঃসৃত গ্যাসে বায়ুথলি পূর্ণ হয়, কিন্তু পিছনের প্রকোষ্ঠে অবস্থিত এই গ্যাস, এই যে এখানে লেখা আছে সম্মুখ প্রকোষ্ঠে, যেটা সম্মুখ প্রকোষ্ঠে রেটিয়া মিরাবাইলি হয়ে গ্যাসটা সম্মুখ প্রকোষ্ঠে আসে। আর রেটিয়া মিরাবাইলাটা কি? রেটিয়া মিরাবাইলা হচ্ছে কৈশিক নালী বা কৈশিক জালিকা। হ্যাঁ, এটা হচ্ছে রক্তের একদম সূক্ষ্ম পার্ট, যেটা রক্তের আর্টারিটা বিভক্ত হতে হতে সূক্ষ্ম পার্ট তৈরি হয় এবং এখান থেকে ভেন তৈরি হয়। তো রেটিয়া মিরাবেলা এর গ্যাস নিয়ে এসে সম্মুখ প্রকোষ্ঠে, যে রেটিয়া মিরাবেলা আছে সেটা কি করবে? সম্মুখ প্রকোষ্ঠে গ্যাসটা ভর্তি করবে, আর পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে গ্যাসটাকে খালি করবে মিরাবেলা। আচ্ছা, বায়ুথলির কাজ। বায়ুথলির বেশ কিছু কাজ আছে। নাম্বার 1, বায়ুথলি প্লবতা রক্ষা করে, প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে। রুই মাছ ভেসে থাকতে চাচ্ছে, কীভাবে ভেসে থাকবে? এই বায়ুথলির সাহায্যে রুই মাছ পানিতে ভেসে থাকবে। বায়ুথলির প্রাচীর অবস্থা কৈশিক নালী থেকে বায়ুথলিতে অতিরিক্ত গ্যাস সরবরাহ করে, অথবা বায়ুথলি থেকে রক্তে গ্যাস শোষণ করে মাছ তার আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করতে পারে। এটা কি? মাছ হচ্ছে কখনো উপরে ভাসতে চাইলে গ্যাসটা কী করবে? আরও বাড়াই দিবে, রেটিয়া মিরাবাইল থেকে বেশি গ্যাস শোষণ করবে। আর যদি ডুবে যেতে চাই, নিচের দিকে তলদেশে যেতে চাই, তাহলে কী করবে? রেটিয়া মিরাবাইল থেকে গ্যাসটা বের করে দেবে, তাই না? এভাবে আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করার মাধ্যমে এরা পানিতে ভেসে থাকে। আচ্ছা, বায়ুথলি মাছের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে, পানির নিচে বিভিন্ন গভীরতায় মাছকে স্থির থাকতে সাহায্য করে। এছাড়াও মাছ বায়ুথলির মাধ্যমে শব্দ করতে পারে। বায়ুথলির সাথে যে ওবেরিয়ান অস্টিকল আছে বা বারবার ওবেরিয়ান অস্টিকল বলছে, এটা উচ্চারণ হবে ভেবেরিয়ান অস্টিকল। হ্যাঁ, ভেবেরিয়ান অস্টিকলের মাধ্যমে অন্তঃকর্ণের সংযোগ থাকে। অন্তঃকর্ণের সংযোগ থাকে। শব্দ তরঙ্গ বায়ুথলি থেকে ওবেরিয়ান অস্টিকলের মাধ্যমে অন্তঃকর্ণে প্রবেশ করে। অন্তঃকর্ণের সংযোগ মানে ওই যে নিউম্যাটিক নালী, অননালীর সাথে বায়ুথলির কানেকশান আছে। হ্যাঁ, ওটাই বলছে যে শব্দ তরঙ্গ বায়ুথলি থেকে ওবেরিয়ান অস্টিকলের মাধ্যমে অন্তঃকর্ণে প্রবেশ করে। অনেক মাছের বায়ুথলি শব্দ উৎপাদনে সক্ষম।
অক্সিজেনের ভাণ্ডার হিসেবে বায়ুথলি ব্যবহৃত হয়। অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, তাহলে অক্সিজেনের ভাণ্ডার হিসেবে কাজ করে। তো এখানে আমরা রুই মাছের পটকা দেখতে পাচ্ছি, সম্মুখ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, এবং পশ্চাৎ প্রকোষ্ঠটা মেনলি নিউম্যাটিক নালীর সাথে অন্ননালীর সাথে যুক্ত। আচ্ছা, রুই মাছের শ্বসন অঙ্গ এবং মানুষের শ্বসন অঙ্গের মধ্যে পার্থক্য, অবশ্যই পার্থক্য থাকবে। রুই মাছের শ্বসন অঙ্গ ফুলকা, মানুষের শ্বসন অঙ্গ ফুসফুস। সরি, ফুলকা, মানুষের শ্বসন অঙ্গ হচ্ছে ফুসফুস। তো রুই মাছ পানিতে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, মানুষ বাতাসে বা ভূমিতে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। তো যথেষ্ট পার্থক্য আছে। রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ ফুলকা, মানুষের প্রধান শ্বসন অঙ্গ ফুসফুস। রুই মাছের ফুলকা জলীয় শ্বসনের জন্য অভিযোজিত। রুই মাছের ফুলকাটা কোথায় শ্বসন করতে পারবে? জলীয় পরিবেশে শ্বসন করতে পারবে। আর মানুষের ফুসফুস স্থলজ শ্বসনের জন্য অভিযোজিত। রুই মাছের ফুলকাগুলো অনেকটা চিরুনি আকারের, ওই যে আমরা ছোট ছোট ল্যামেলির মতো আর কি। সংখ্যায় 4 জোড়া, গোলাবিলের দুই পাশে 2টি ফুলকা প্রকোষ্ঠ সমান সংখ্যায় অবস্থান করে। আর মানুষের ফুসফুস হচ্ছে স্পঞ্জি থলির মতো, এটা সংখ্যায় 2টা, বক্ষ গহ্বরে ডায়াফ্রামের উপরে অবস্থান করে। ডায়াফ্রামটা উদর গহ্বর এবং বক্ষ গহ্বরকে আলাদা করে। উদর গহ্বরে যত সব ভিসেরা থাকে, আর বক্ষ গহ্বরে হার্ট আর লাং থাকে, সাথে ইসোফেগাস ট্রাকিয়া এগুলো নেমে যায়। যাই হোক, আচ্ছা, প্রত্যেক ফুলকা সূত্র অনেকগুলো ল্যামেলি নিয়ে গঠিত, তাই না? আর মানুষের ফুসফুস অসংখ্য অ্যালভেলাই বা বায়ুথলি নিয়ে গঠিত। তাহলে ফুলকার এককগুলো হচ্ছে ল্যামেলি, আর বায়ুথলির ফুসফুসের একক হচ্ছে অ্যালভেলাই বা বায়ুথলি। আমাদের বায়ুথলি কিন্তু রুই মাছের বায়ুথলির মতো না, হ্যাঁ, অ্যালভেলাই বা বায়ুথলি। আমাদের ল্যামেলিগুলো ক্ষুদ্র, রুই মাছের ল্যামেলিগুলো ক্ষুদ্র চ্যাপ্টা প্লেটের মতো এবং রক্তচালিকা সমৃদ্ধ পাতলা এপিথেলিয়ামে আবৃত। আর আমাদের অ্যালভেলাসগুলো কেমন? ক্ষুদ্র থলির মতো এবং রক্তচালিকা সমৃদ্ধ এবং এপিথেলিয়ামে আবৃত। কোন এপিথেলিয়াম? আঁশের মতো এপিথেলিয়াম। আঁশের মতো এপিথেলিয়াম হলে স্কোয়ামাস এপিথেলিয়াম। স্কোয়ামাস এপিথেলিয়াম হওয়ার সুবিধা কি? সহজে গ্যাসিয়াস আদান প্রদান করতে পারে। প্রতিটি ফুলকার চারদিকে পৃথক কোনো আবরণ থাকে না, কিন্তু ফুলকার চারদিকে কোনো পৃথক আবরণ থাকে না, কিন্তু মানুষের ফুসফুসের চারদিকে পৃথক আবরণ থাকে, এবং সেটা আবার 2 স্তরীয় আবরণ। বাইরের স্তরটাকে বলা হয় প্যারাটাল প্লুরা, ভিতরের স্তরকে বলা হয় ভিসেরাল প্লুরা। প্যারাটাল প্লুরা, ভিসেরাল প্লুরার মধ্যে একটা গ্যাপ থাকে, যেটাকে বলা হয় প্লুরাল ক্যাভিটি। এই প্লুরাল ক্যাভিটির মধ্যে প্লুরাল ফ্লুইড থাকে। আচ্ছা, ফুলকাগুলো পানির দ্রবীভূত অক্সিজেন গ্রহণের জন্য উপযোগী, এবং বায়ুমণ্ডলে অক্সিজেন এবং রুই মাছের ফুলকাটা কি? পানিতে যে দ্রবীভূত অক্সিজেন আছে সেটাকে গ্রহণ করার জন্য উপযোগী। আর মানুষের ফুসফুসটা কি? এটা বায়ুমণ্ডলে যে অক্সিজেন আছে সেটাকে গ্রহণ করার জন্য উপযোগী। আচ্ছা, রুই মাছের প্রজনন এবং জীবন বৃত্তান্ত। রুই মাছের প্রজননের জন্য কি লাগবে? আমরা জানি রুই মাছ স্ত্রী পুরুষ আলাদা, তাই না? স্ত্রী মাছ, পুরুষ রুই মাছ আলাদা, মানে সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যায়। তো প্রজননতন্ত্রের মধ্যে কি থাকবে? শুক্রাশয় থাকবে, যেখান থেকে শুক্রাণু তৈরি হবে। ডিম্বাশয় থাকবে, যেখান থেকে ডিম্বাণু তৈরি হবে। সরি, 1 মিনিট। আচ্ছা, তাহলে শুক্রাশয় এবং ডিম্বাশয় নিয়ে এদের প্রজনন অঙ্গ তৈরি। শুক্রাশয়ে থাকবে হচ্ছে শুক্রাণু থেকে শুক্রাণু তৈরি হবে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হবে। আচ্ছা, প্রজনন তন্ত্র। রুই মাছের প্রজনন তন্ত্র, জনন ঋতুতে জনন অঙ্গ বা গোনাড থেকে কি হয়? গ্যামিট হয়, তাই না? গোনাড হচ্ছে জননাঙ্গ। পূর্ণ বিকশিত হয়। পুরুষ মাছে 1 জোড়া লম্বা শুক্রাশয়, স্ত্রী মাছে 1 জোড়া লম্বা ডিম্বাশয় থাকবে। এই যে পুরুষ মাছে লম্বা শুক্রাশয় 1 জোড়া, 2টা। স্ত্রী মাছে 1 জোড়া ডিম্বাশয়, যেটা আমরা ডিম হিসাবে খাই, তাই না? পটকার নিচে উদরীয় গহ্বরের পিছনে শায়িত। শুক্রাশয় পেটোনিয়ামের সাথে একটা পেটোনিয়ামের ভাঁজ বা মেসোরকিয়াম পর্দা দিয়ে দেহপ্রাচীর ঝুলানো থাকে। তাহলে শুক্রাশয়টা কিসের সাথে পেটোনিয়ামে ঝুলা থাকে? একটা পেটোনিয়ামের একটা ভাঁজ, সেই পেটোনিয়ামের নাম হচ্ছে মেসোরকিয়াম। আর ডিম্বাশয় মেসোভেরিয়াম এর মাধ্যমে যুক্ত থাকে। শুক্রাশয় হচ্ছে মেসোরকিয়াম পর্দা দিয়ে দেহপ্রাচীর ঝুলানো থাকে, আর ডিম্বাশয় পেটোনিয়ামের ভাঁজ মেসোভেরিয়াম দিয়ে দেহপ্রাচীর ঝুলানো থাকে। প্রত্যেক শুক্রাশয় থেকে একটি করে শুক্রাণুর সৃষ্টি হয়। 2টি শুক্রাশয় 2টি শুক্রাণু পেছন দিকে এক হয়ে রেচন জনন রন্ধ্রপথে বাইরে মুক্ত হয়। তাহলে এটা পায়ুছিদ্র, আর এটা হচ্ছে রেচন জনন রন্ধ্র। তো রুই মাছের ছিদ্র 2টা, তাই না? একটা হচ্ছে পায়ুছিদ্র, যেখান থেকে মল বের হয়, আর আরেকটা হচ্ছে রেচন জনন ছিদ্র, যেখান থেকে রেচন পদার্থ বের হয়। রুই মাছের রেচন পদার্থ বের হয়, এবং একই সাথে জনন পদার্থ মানে হচ্ছে ডিম্বাশয় হলে ডিম বের হবে, আর শুক্রাশয় হলে শুক্রাণু বের হবে। আচ্ছা, তাহলে 2টা শুক্রাশয় 2টা
দুটা শুক্রাশয়ে দুটি শুক্রনালী পেছন দিকে এক হয়ে রেচন জননরন্ধ্র পথে বাইরে বের হয়। তাহলে শুক্রাশয় হচ্ছে শুক্রাশয়, যে এটা একটা শুক্রাশয়, এটা একটা শুক্রাশয়, এটা একটা শুক্রাশয়ের সাথে শুক্রনালী, এই শুক্রাশয়ের সাথে শুক্রনালী। শুক্রাশয়ে আমরা শুক্রনালী দেখতে পাচ্ছি, কিন্তু ডিম্বাশয়ে ডিম্বনালী নাই। ডিম্বাশয়ে ডিম্বনালী দেখা যায় না। স্ত্রী মাছের ডিম্বাশয় জোড়া আকারে বড় এবং ডিম্বনালী বিহীন। শুক্রাশয়ের ডিম্বাশয়টা বড় কিন্তু ডিম্বনালী থাকবে না। পরিপক্ক ডিম্বাশয় থেকে জন ঋতুতে ডিম দেহ গহ্বরে মুক্ত হয়। এখান থেকে ডিম রেচন জনন সাইনাসের অগ্রপ্রাচীর থেকে অস্থায়ীভাবে গঠিত একজোড়া জননরন্ধ্র বা জেনিটাল অ্যাপারেচার পথে দেহের বাইরে বেরিয়ে যাবে। রুই মাছের ডিমে কি থাকে? প্রচুর পরিমাণে কুসুম থাকে। মানুষের ডিমে কুসুমের পরিমাণ খুব কম, কিন্তু রুই মাছের ডিমে প্রচুর পরিমাণে কুসুম থাকে। এই কুসুমের কারণ, আচ্ছা যাই হোক, ওটা আমরা মানে পরিস্ফুটনে আমরা পড়ব। এখানে রুই মাছের জীবনচক্রের পরিস্ফুটন এখানে আমরা পড়ব। তাহলে রুই মাছের ডিমে প্রচুর পরিমাণে কুসুম থাকে, হ্যাঁ, এবং এই কুসুমটা খেয়ে খেয়ে রুই মাছের পোনাটা আস্তে আস্তে বড় হয়। আর মানুষের ডিমে কুসুমের পরিমাণ খুবই কম, এই জন্য মানুষের ডিমকে বলা হয় মাইক্রোলেসিথাল। প্রজনন, রুই মাছের প্রজনন কীভাবে হয়? রুই মাছ কখন প্রজনন করে? যখন প্রকৃতিতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, পানির টেম্পারেচারটা মোটামুটি 24 থেকে 28 এরকম থাকে, 27 থেকে 30 এরকম থাকে, পানির টেম্পারেচারটা মোটামুটি কম থাকে, পানিটা ঘোলা থাকে, পানিতে প্রচুর পরিমাণ অক্সিজেন থাকে। এদের প্রজননের জন্য প্রধান শর্ত হচ্ছে পানিতে অনেক পরিমাণ অক্সিজেন থাকতে হবে। অক্সিজেন থাকলেই এটা এদের মানে জনজননকে এদেরকে স্টিমুলেট করে দেয় আর কি। তো প্রজনন বা রিপ্রোডাকশন, রুই মাছ সাধারণত 2 বছর বয়সে জননক্ষম হয়। রুই মাছ সাধারণত জননক্ষম হতে বা অ্যাডাল্ট হতে 2 বছর লাগে। জনন ঘটে স্রোতযুক্ত নদীর পানিতে, বদ্ধ পানিতে নয়। রুই মাছকে যদি আমরা পুকুরে রাখি যেখানে স্রোত নাই, সেখানে রুই মাছ কখনোই ডিম পারবে না। তাহলে কথা হচ্ছে, তাহলে রুই মাছের বডি থেকে ডিম আসে না, ডিম তৈরি হয় না? হ্যাঁ, অবশ্যই ডিম তৈরি হয়। রুই মাছকে যদি আমি পুকুরে রাখি 2 বছর 3 বছর হয়ে গেলে সেই রুই মাছের শরীরে অবশ্যই ডিম আসবে, পেটে অবশ্যই ডিম আসবে, কিন্তু সেই ডিমটা স্রোত না থাকলে এরা ডিম পারতে পারবে না। এদেরকে তখন ইনজেকশন দিয়ে ডিম পাড়াতে হবে এবং স্রোত দিতে হবে। তো যদি আমরা ইনজেকশন না দিই বা হরমোন না দিই, তো ন্যাচারালি এদের বডিতে ওইভাবে হরমোন বাড়বে না, আর ডিমও পারবে না স্রোত ছাড়া। তো তখন তাহলে ডিমটা কী হবে? ডিমটা আস্তে আস্তে এদের বডি শোষণ করে নেবে। এটা একটা প্রসেস, শোষণ করে নেবে এবং এদের বডিতে ফ্যাট হিসাবে জমা থাকবে। আচ্ছা, তাহলে স্রোতযুক্ত পানিতে এরা প্রজনন করতে পারে, বদ্ধ পানিতে পারে না। বাংলাদেশে আগে 3 বছর বয়সে জননক্ষম হতো, কিন্তু অন্তঃপ্রজননের কারণে নিজেদের মধ্যে বারবার প্রজননের বা ইন্টারব্রিড হওয়ার কারণে এরা এই 1 বছর বয়সে এখন জনন করতে পারে, বা 2 বছর লাগে, 1 বছর 2 বছরের মধ্যে জনন করতে পারে। আগে 3 বছর লাগতো, কারণ আগে ইন্ট্রাব্রিড হতো। এখন ইনব্রিডিং যেহেতু হচ্ছে, নিজেদের মধ্যে ব্রিডিং হচ্ছে, এই জন্য এরা এখন 1 বছর বয়সেই জনন করতে পারে, যেটা অবশ্যই ভালো না। জুন জুলাই মাসের দিকে এরা প্রজননের জন্য তৈরি হয়। জুন জুলাই যত দ্রুত জননের জন্য তৈরি হবে, তত ওই মাছের পোনাটা দুর্বল হবে, আর যত সময় নিয়ে প্রজনন করবে তত হচ্ছে মাছের পোনাগুলা শক্তিশালী হবে বা পরিবেশের সাথে সহজে খাপ খাওয়াতে পারবে। তো জুন জুলাই মাসের দিকে এরা প্রজননের জন্য তৈরি হবে। সাধারণত স্ত্রী মাছটা একটু সাইজে বড় হয়, 51 থেকে 70 সেন্টিমিটার, এবং পুরুষ মাছ সাধারণত 65 সেন্টিমিটার লম্বা হলে প্রজননের জন্য তৈরি হয়। এ মাছ প্রতি কেজি দেহ ওজনের জন্য 1 লক্ষ থেকে 4 লক্ষ ডিম উৎপন্ন করে। তাহলে একটা রুই মাছ যতটুকু ডিম উৎপন্ন করতে পারে, তো যতগুলো ডিম উৎপন্ন করে ততগুলো রুই মাছ তৈরি করতে পারে, ততগুলো নতুন রুই মাছ তৈরি করতে পারে, বাচ্চা রুই মাছ। এটাকে বলা হয় ফিকান্ডিটি। একটা মাছ এর প্রজনন ক্ষমতাকে বলা হয় ফিকান্ডিটি। মানুষের ক্ষেত্রে যেরকম বলা হয় ফার্টিলিটি, এরকম রুই মাছের ক্ষেত্রে বলা হয় ফিকান্ডিটি। তো একটা রুই মাছের ফিকান্ডিটি হচ্ছে 1 থেকে 4 লক্ষ। আচ্ছা, নিষেকটা কি? নদীর পানি যখন ফুলে ওঠে তখন রুই মাছ পানির অগভীর অংশে প্রবল বর্ষণের মধ্যে ঝাঁক বেঁধে ডিম পাড়তে উদ্বুদ্ধ হয়। হ্যাঁ, প্রজননের সময় নদীর পানির তাপমাত্রা সাধারণত থাকে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই সময় পানিতে পর্যাপ্ত অক্সিজেন থাকবে, পানি ঘোলা থাকবে। স্ত্রী মাছ প্রথমে পানিতে ডিম ছাড়লে পুরুষ মাছ তার উপর বীর্য ছড়িয়ে দেয়। তাহলে রুই মাছের প্রজননটা কেমন? অন্তঃপ্রজনন না বহিঃপ্রজনন? অন্তঃপ্রজনন না, অন্তর্নিষেক না বহির্নিষেক? রুই মাছের নিষেক হচ্ছে বহির্নিষেক। অন্তর্নিষেকটা কি? অন্তর্নিষেকটা হচ্ছে ডিম্বাণু স্ত্রী দেহের ভিতরে থাকবে, শুক্রাণু পুরুষ দেহের থেকে স্ত্রী দেহের ভিতরে যাবে। স্ত্রীদের ভিতরে শুক্রাণু ডিম্বাণু, স্ত্রী দেহের ভিতরে ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলিত হবে বা নিষেক করবে, সেটাই হচ্ছে অন্তর্নিষেক। আর যদি নিষেক স্ত্রী পুরুষ এর বাইরে হয়, মানে স্ত্রী দেহের বাইরে যদি ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলিত হয়, তাহলে সেটা হবে বহির্নিষেক। রুই মাছের ক্ষেত্রে আমরা বহির্নিষেক দেখতে পাই। মানে রুই মাছের মা রুই মাছ ডিম পাড়ে, ডিম পাড়ার পর সে ডিমটা কি, যখন ডিমটা পারে সেটা কিন্তু নিষিক্ত ডিম না, অনিষিক্ত ডিম। সেই অনিষিক্ত ডিমের উপরে পুরুষ রুই মাছ শুক্রাণু ছেড়ে দেয়, ছিটায় দেয়, যার ফলে কী হয়, শুক্রাণুটা ডিমটাকে পানির মধ্যে নিষিক্ত করে।
এবং খুব দ্রুত নিষিক্ত করতে হবে, তাছাড়া কিন্তু ডিমটা নিষিক্ত হবে না, আস্তে আস্তে তলায় যাবে। আচ্ছা, তাহলে স্ত্রী মাছ প্রথমে পানিতে ডিম পাড়ে এবং পুরুষ মাছ তার উপর বীর্য ছড়িয়ে দেয়। রুই মাছের নিষেক দেহের বাইরে নদীর পানিতে সম্পন্ন, একে বলা হয় বহির্নিষেক বা এক্সটার্নাল ফার্টিলাইজেশন। নিষিক্ত ডিমকে বলা হয় জাইগোট। এখন রুই মাছের জীবনচক্র, রুই মাছের জীবনচক্র মানে কি, ওই যে নিষিক্ত ডিম হলো মানে জাইগোটটা হলো, নিষিক্ত ডিম মানে জাইগোট, জাইগোট তৈরি হয়ে গেছে। এই জাইগোটটা কীভাবে একটা অ্যাডাল্ট রুই মাছে কনভার্ট হবে, এটাই হচ্ছে জীবনচক্র বা লাইফ সাইকেল, তাই না? জাইগোট সৃষ্টি 30 থেকে 45 মিনিট পরেই ক্লিভেজ শুরু হয়ে যাবে। ক্লিভেজ মানে একটা সেল থেকে দুটা সেল, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা। তো ক্লিভেজটা খুব দ্রুতই বিভাজন শুরু হবে 30 থেকে 45 মিনিটের মধ্যেই। ক্লিভেজ মেরোব্লাস্টিক ধরনের, এদের ক্লিভেজ কেমন? মেরোব্লাস্টিক। তাই না? আমরা ক্লিভেজ অনেক ধরনের দেখছি, যেমন হচ্ছে ডিপ্লোব্লাস্টিক ক্লিভেজ, মেরোব্লাস্টিক ক্লিভেজ, তারপর হচ্ছে অরিও ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, তাই না? এদের ক্লিভেজটা মেরোব্লাস্টিক ধরনের। কোনো প্রাণীর ডিমে যখন ভেজিটাল পোল বেশি পরিমাণ কুসুম থাকায় সম্পূর্ণ ডিমটি ক্লিভেজের প্রক্রিয়ায় বিভক্ত হতে পারে না, তখন নিষিক্ত কুসুমটি নিউক্লিয়াসটি কুসুমের পৃষ্ঠতলে একটি ক্ষুদ্র অংশে আশ্রয় নিয়ে ক্লিভেজের প্রস্তুতি নেয়। অংশটি ক্রমশ একটি ছোট টিভির মতো দেখায়, এই অংশের ভিতর ক্লিভেজ ঘটে। এই ধরনের ক্লিভেজকে বলা হয় মেরোব্লাস্টিক ক্লিভেজ। তাহলে মেরোব্লাস্টিক ক্লিভেজটা কি? আমরা জানি জাইগোটের দুইটা অংশ থাকে, তাই না? একটা হচ্ছে অ্যানিমাল পোল, একটা হচ্ছে ভেজিটাল পোল। অ্যানিমাল পোল এবং ভেজিটাল পোল দুইটা মেরু থাকে। হ্যাঁ, ক্লিভেজের সময় প্রাণীর ডিমে, যে কোনো প্রাণীর ডিমে দুইটা মেরু থাকে, অ্যানিমাল পোল, ভেজিটাল পোল। তো অ্যানিমাল পোলে কি থাকবে? অ্যানিমাল পোলে অ্যানিমাল থাকবে, তাই না? নিউক্লিয়াস থাকবে, অ্যানিমাল পোলে নিউক্লিয়াস থাকবে। আর ভেজিটাল পোলে থাকবে কুসুম। অ্যানিমাল পোলে নিউক্লিয়াস থাকবে, ভেজিটাল পোলে কুসুম থাকবে। যেহেতু এদের হচ্ছে কুসুমটা একটু বেশি, তাহলে ভেজিটাল পোলে কুসুম বেশি থাকবে। তাহলে যখন ভেজিটাল পোলে কুসুম বেশি থাকবে, তখন ক্লিভেজ প্রক্রিয়ায় ওই যে আমরা পড়ছিলাম একটা থেকে দুইটা সেল হয়ে যাবে, সম্পূর্ণভাবে দুইটা বিভক্ত হয়ে যাবে। হ্যাঁ, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা বিভক্ত হয়ে যাবে। তো এদের হচ্ছে কুসুমের পরিমাণ অনেক বেশি, এজন্য কুসুমটাকে পুরাপুরি বিভক্ত করতে পারে না। তখন কি করে? কুসুমকে বিভক্ত না করে কুসুমের চারপাশে এরা বিভাজিত হয়, ছোট একটা এলাকা থেকে এরা বিভাজিত হয়। তো বিভাজিত হয়ে কুসুমটাকে মধ্যে রাখে এবং এরপরে চারপাশে না, মোটামুটি একটা ছোট এলাকাতে এরা বিভাজিত হতে থাকে এবং সেখানে ক্লিভেজ হয়। এই ধরনের যে ক্লিভেজটা, সেটা হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ। জিনিসটা আবার পড়ি। কোনো প্রাণীর ডিমে যখন ভেজিটাল পোলে বা মেরুতে বেশি পরিমাণে কুসুম থাকায় সম্পূর্ণ ডিমটি ক্লিভেজ প্রক্রিয়ায় বিভক্ত হতে পারে না, তখন নিষিক্ত নিউক্লিয়াসটি কুসুমের পৃষ্ঠতলে একটি ক্ষুদ্র অংশে আশ্রয় নিয়ে ক্লিভেজের প্রস্তুতি নেয়। অংশটি ক্রমশ একটি ছোট টিভির মতো দেখায়, এই অংশের ভিতরে ক্লিভেজ ঘটবে। এ ধরনের ক্লিভেজকে বলা হয় মেরোব্লাস্টিক ক্লিভেজ। ক্লিভেজ শুরু হওয়ার পর নিউক্লিয়াসটি 2, 4, 8, 16, 32 এসব সংখ্যক কোষে বিভক্ত হবে। বিভক্ত হওয়ার পর কি একটা কোষপিণ্ডে পরিণত করবে, যেটার নাম হচ্ছে মরুলা। তো ক্লিভেজের ফলে সৃষ্ট প্রত্যেকটা কোষকে, ওই যে একটা থেকে দুটা, দুটা থেকে চারটা, প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার, মানে জাইগোট বাদে বাকি প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। ভ্রূণটি এ সময় এক থোকা আঙ্গুরের মতো দেখায়, এর নাম তখন হয় মরুলা। কোষপিণ্ড, ভিতরে ফাঁপা জায়গা নেই। আমরা ছেলেরা যারা ক্রিকেট খেলি জানে হচ্ছে ডিউস বল, অনেকটা ডিউস বলের মতো, ভিতরে ফাঁপা জায়গা নাই। যদিও ডিউস বলের সামনে একটা ফাঁপা জায়গা থাকে, তো যাই হোক ডিউস বলের মতো মরুলা। এরপরে ডিউস বলটা আস্তে আস্তে কী হবে? ভিতরে একটা ফাঁপা জায়গা তৈরি হবে এবং বাইরে একমাত্র লেয়ারতে থাকবে, অনেকটা টেনিস বলের মতো। তো সেটাকে বলা হয় ব্লাস্টুলা। হ্যাঁ, তো লেয়ারটাকে বলা হয় ব্লাস্টোমিয়ার, আর লেয়ারের প্রত্যেকটা কোষকে বলা হয় লেয়ারকে বলা হয় ব্লাস্টোডার্ম, আর লেয়ারের প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার, আর ভিতরে ফাঁকা জায়গাটাকে বলা হয় ব্লাস্টোসিল। এরপরে টেনিস বলের উপরে আমরা টেপ পেঁচাই দিলাম, টেপ টেনিস হয়ে গেল। তো এটা হচ্ছে দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে এই লেয়ারটাকে বলা হয় গ্যাস্টুলা। তো দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে গ্যাস্টুলাতে 2টা লেয়ার থাকে, ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে 3টা লেয়ার থাকে। আচ্ছা, তাহলে ক্লিভেজ শুরু হওয়ার পর 2, 4, 8, 16, 32 সংখ্যক কোষে বিভক্ত হলো। ক্লিভেজের ফলে সৃষ্ট প্রতিটি কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। ভ্রূণটি এ সময় এক থোকা আঙ্গুরের মতো দেখাবে, এর নাম তখন হবে মরুলা। ভ্রূণের পরিস্ফুটনের ফলে মরুলা ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রূণের পরিস্ফুটনের ক্ষেত্রে মরুলা ধাপটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ বেশি ঝাঁকুনিতে ভ্রূণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেই কি হয়? মরুলা ধাপটা অনেক ইম্পর্টেন্ট। কেন? কারণ যদি বেশি ঝাঁকুনির কারণে এই ডিমের ওই ভ্রূণ থেকে যদি কুসুমটা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কি ভ্রূণটা আর কি পাবে না? পুষ্টি পাবে না, কারণ কুসুম খেয়ে তো বেঁচে ছিল। তাহলে যেহেতু পুষ্টি পাবে না, তখন মারা যাবে, ভ্রূণটা মারা যাবে। এই জন্য মরুলা ধাপটা অনেক গুরুত্বপূর্ণ, চারপাশে ঘিরে রাখে। ব্লাস্টোমিয়ারগুলো আরও বিভক্ত সুশৃঙ্খল হয়ে ব্লাস্টোডার্ম তৈরি করে।
ব্লাস্টোডার্ম, মানে একটা লেয়ার তৈরি করে, টেনিস বলের মতো একটা লেয়ার তৈরি করে, ভিতরে ফাঁপা জায়গা তৈরি করে। তো এককোষী একটা স্তরে পরিণত হয়। ক্লিভেজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্লাস্টোমিয়ারগুলো মাঝে একটি ফাঁপা জায়গা সৃষ্টি হয়। এই ফাঁপা জায়গাটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। ভ্রূণটিকে তখন বলা হয় ব্লাস্টুলা। এরপরে হবে গ্লাস্টুলা। ব্লাস্টোপোর কোষগুলো প্রথম দিকে কুসুমের উপর টুপির মতো বিন্যস্ত থাকে। কোষ বিভাজিত থাকায় কোষগুলো কুসুমকে ঘিরে প্রসারিত থাকে। এক পর্যায়ে ব্লাস্টোপোর নামক একটি ছিদ্রপথে ছাড়া সমস্ত কুসুমপিণ্ড আবৃত হয়ে পড়ে। পরে অবশ্য ব্লাস্টোপোরও বন্ধ হয়ে যায়। ব্লাস্টুলা ধীরে 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 দ্বিস্তরী গ্যাস্টুলায় পরিণত হয়। হ্যাঁ, তো গ্যাস্টুলায় পরিণত হবে। গ্যাস্টুলার পিছন দিক থেকে লেজ এবং সামনের দিক থেকে বিভিন্ন অঙ্গের সূচনা হবে। গ্যাস্টুলার, আমরা জানি গ্যাস্টুলাতে বিভিন্ন লেয়ার থাকে, তো গ্যাস্টুলার বিভিন্ন লেয়ার থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হবে, তাই না? এই প্রক্রিয়াকে বলা হয় অর্গানোজেনেসিস। এই প্রক্রিয়ায় গ্যাস্টুলা থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হয়, এই জন্য নাম অর্গানোজেনেসিস। ভ্রূণের নানা ধরনের পরিবর্তন দেখা যায় এবং 15 থেকে 18 ঘন্টার মধ্যে ডিমের ভিতর থেকে লার্ভা সেটা বের হয়ে আসবে। লার্ভাকে বলা হয় ডিম পোনা বা রেণুপোনা। এই অবস্থায় পোনা কোনো খাদ্য গ্রহণ করে না এবং কুসুম থেকে পুষ্টি গ্রহণ করতে থাকে। তো কুসুম থেকে কতক্ষণ পুষ্টি গ্রহণ করবে এটা আমরা পরে পাবো। আচ্ছা, কুসুম থেকে পুষ্টি গ্রহণ করতে থাকবে এবং লার্ভা দশার পরিবর্তন গুলো নিম্নরূপ। লার্ভা দশার পরিবর্তন কি হবে? 6 ঘন্টা পর লার্ভা মাঝে মাঝে উপরে নিচে ওঠা নড়াচড়া করবে। কুসুমের দুই প্রান্ত থেকে তখন কুসুমের দুই প্রান্ত তখন সরু হতে থাকবে এবং লার্ভার হৃৎপিণ্ডের কুসুমথলির সামনে অবস্থান নেবে। তখন কুসুমথলি বেশ বড় থাকে। এই অবস্থায় লার্ভা পানির তলদেশে বেশ সময় কাটায় এবং কুসুমথলি থেকে পুষ্টি গ্রহণ করে থাকে 6 ঘন্টা পর। 12 ঘন্টা পর কি হয়? লার্ভার চোখের রং কালো হতে থাকবে এবং ক্রোমাটোফোর উৎপন্ন হয় এবং এ সময় কুসুমথলি সরু এবং লম্বা হয়। এরপরে 24 ঘন্টা পর কি হয়? কুসুমথলির পিঠে কালো দাগ দেখা যেতে শুরু করে। লার্ভায় ফুলকা আর্চ দৃশ্যমান হয়। ফুলকা আর্চ সেটা দৃশ্যমান হবে। চোখ মাথার উপরে অবস্থান করবে এবং নটোকট পেছন দিকে লেজের দিকে ঊর্ধ্বমুখী হবে। তখন লেজ পায়ু পাখনা স্পষ্ট দেখা যাবে। এ সময় লার্ভা স্বচ্ছ থাকে, তবে ফ্যাকাশে হলদে রঙেরও হতে পারে। এরপর 36 ঘন্টা পর কী হয়? পরে যদিও নতুন বইয়ে এগুলা তো কাহিনী নাই, একটু সুবিধা হয়েছে। বক্ষ পাখনা এবং নিচের ঠোঁট স্পষ্ট দেখা যায়। পৃষ্ঠ পাখনায় কিছু কালো দাগ এবং পুচ্ছ পাখনায় পুচ্ছদণ্ড দেখা যায়। 48 ঘন্টা পর লার্ভা কিছুটা লম্বা হয়, 6 থেকে 6.4 মিলিমিটার হয়। এ সময় কুসুমথলি সামনের দিকে সামান্য উত্তল হয় এবং বায়ুথলি দেখা যায়। লার্ভার মাথায় ক্রোমাটোফোর উৎপন্ন হতে থাকে, তাই মাথা কালো রঙের হয়। তখন ফুলকা আর্চ স্পষ্ট এবং দেহ ফ্যাকাশে হলদে রঙের হতে পারে। এরপর 72 ঘন্টা পর লার্ভা বায়ুথলি ডিম্বাকার ধারণ করে এবং বক্ষীয় পাখনা স্পষ্ট হতে শুরু করে। পিঠের দুপাশে উজ্জ্বল রঙের হলুদ রং ধারণ করবে এবং কুসুমথলি বিলীন হয়ে যাবে এবং লার্ভা দশা সমাপ্তি করবে। এই যে লার্ভা দশা, যেটা ওই যে কুসুম খাচ্ছিল, কুসুম থেকে পুষ্টি পদার্থ নিচ্ছিল, এই লার্ভা দশা সমাপ্তি হবে। মানে 72 ঘন্টা পর্যন্ত লার্ভা কুসুম থেকে খাবার গ্রহণ করবে। 72 ঘন্টার পরে আর লার্ভার কোনো কুসুম অবশিষ্ট থাকবে না। 72 ঘন্টা পর্যন্ত কুসুম থাকবে। 72 ঘন্টার পরে লার্ভা দশা সমাপ্তি করে। তাপমাত্রার কারণে এই সময় তাপমাত্রার সময় এই লার্ভা দশার কম বেশি একটু হতে পারে, এটা অন্য বিষয়। 96 ঘন্টা পরে লার্ভার মুখটা স্পষ্ট হয়, খাদ্য গ্রহণ শুরু করে, কুসুমথলিতেও প্রায় মিলাই যায়। এটি ধানীপোনা বা আঙ্গুলিপোনা বলে পরিচিত। হ্যাঁ, মোটামুটি 72 ঘন্টা পর থেকে 96 ঘন্টা এ পর্যন্ত এটাকে বলা হয় আঙ্গুলিপোনা। এরপরে 5 দিন বয়সের পোনা 8 থেকে 8.5 মিলিমিটার লম্বা হবে। এ সময় লেজের কাছে লালচে দাগ একটা দেখা যায়। এই দাগ দেখে একে রুই মাছের পোনা বলে শনাক্ত করা যায়। হ্যাঁ, লেজের কাছে একটা লাল দাগ থাকে। আমরা জানি রুই মাছের লেজটা একটু 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 কমলা টাইপের, তাই না, একটু লাল টাইপের। তো এই এর দাগটা এখানে শুরু হয় 5 দিন বয়সে, যা দেখে আমরা বুঝতে পারি যেটা রুই মাছের পোনা। কানকর রেখা সুস্পষ্ট করতে হয়। নটকটের শেষ প্রান্তে কিছুটা বেঁকে যায়, পাখনারশি আরও স্পষ্ট হবে। এরপরে 10 দিন বয়সের পোনার দৈর্ঘ্য 15 থেকে 18 মিলিমিটার। সবগুলো পাখনায় পূর্ণাঙ্গ সংখ্যক পাখনারশি বিকশিত এবং নাসারন্ধ্র দেখা যায় এবং অন্তস্থ বিভাজন স্পষ্ট হয়। 15 দিন বয়সের পোনার দৈর্ঘ্য হয় 23 মিলিমিটার। তখন মুখের দুই পাশে একটি করে বারবেল থাকে। কি বারবেল? ম্যাক্সিলারি বারবেল। যেটা হচ্ছে ওই যে শিং মাছ, মাগুর মাছে দেখা যায়। হ্যাঁ, অনেকটা শুঙের মতো। তো এটা আমরা ছোটোবেলায় বলতাম মজা করে যে এটা মাছের দাড়ি। তো এই ম্যাক্সিলারি বারবেল হচ্ছে রুই মাছের ছোটো একটু থাকে, এদের অত বড় থাকে না। মাগুর মাছ, শিং মাছের মতো অত বড় থাকে না, ছোটো থাকে। এটাকে বলা হয় ম্যাক্সিলারি বারবেল। পায়ের অবস্থান এবং শ্বাসনালী এদের স্পষ্ট হয়। এই অবস্থায় আঁশ দৃশ্যমান না হলেও পোনার দৈহিক গড়ন মোটামুটি সম্পূর্ণ হয়। আঁশের বৃদ্ধিটা মোটামুটি দৃশ্যমান হয় না, কিন্তু অন্যান্য জিনিসগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যায়। এবং মাছটি কেবল আঙ্গিক আকারে পরিবর্তন হবে। স্ত্রী মাছ আকারে পুরুষ অপেক্ষা বড় হবে। পূর্ণাঙ্গ স্ত্রী পুরুষ মাছ যৌন পরিপক্বতা লাভ করবে এবং প্রজননে সক্ষম হবে, নতুন রুই মাছ তৈরি করবে। রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ কি?
আমরা কীভাবে রুই মাছকে সংরক্ষণ করব, রুই মাছকে মানে প্রাকৃতিকভাবে প্রজনন করব, আমরা হচ্ছে হ্যাচারিতে ইঞ্জেকশন দিয়ে প্রজনন করব না, সেটাই হচ্ছে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ, তাই না? তো এটা একটু বিবরণ, তাও আমি একটু পড়ে দেখি, একটু গল্পের মতো করে পড়তে হবে। এটা পৃথিবীর বিভিন্ন দেশে পুষ্টির যোগান দিতে, ঝামেলাবিহীন মাছ পেতে, স্বাদের দিকে নজর দিতে রুই মাছের চাষ সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক হারে বেড়েছে। বিভিন্ন খামারে যত উন্নত পদ্ধতিতে চাষ করা হোক না কেন, সেটা কখনোই প্রাকৃতিক মাছের মতন হবে না, তাই না? তাকে ছাপিয়ে বিশ্বজুড়ে প্রাকৃতিক সংরক্ষণের দাবি ও প্রচার বেড়েছে অনেক গুণ বেশি। বিভিন্ন হ্যাচারিতে চাষের কারণে সীমিত ও নির্দিষ্ট মাছের মধ্যে যেভাবে অন্তঃপ্রজনন ঘটে, তার ফলে যে কোনো মাছের ভালো গুণাবলী আস্তে আস্তে হারায় যাবে, জিনগত বৈচিত্র্য বিনষ্ট হয়ে যাবে, রোগাক্রান্ত মাছের আধিক্য দেখা দেয় এবং স্বাদবিহীন মাছের প্রাচুর্যে বাজার সয়লাভ হয়ে যায়। মাছ থেকে মাছের স্বাদ পেতে হলে, মাছ থেকে মাছের ওই যে আগে ইলিশ মাছ হলে একদম গন্ধ 2-3 দিন থেকে যেত হাতে, সেটা তো এখন আর পাওয়া যায় না, তাই না? কারণ কি? কারণ হচ্ছে পানি দূষণ হয়ে গেছে, তারপরে আবহাওয়া নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব কিছু দূষিত হচ্ছে, হ্যাঁ, এগুলো কারণে মাছের আর স্বাদটা থাকছে না। তো বিভিন্ন কারণ। তো ইলিশ মাছ তো আর আমরা ওই অন্তঃপ্রজনন করি না, ইলিশ মাছ আন্তঃপ্রজননই করে, কিন্তু এই যে পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে, এই জন্য স্বাদটা কমে যাচ্ছে। আর রুই মাছের স্বাদ কমে যাচ্ছে কেন? এটা ওর পরিবেশ দূষণের কারণে, তারপরে ইন্টারব্রিডিং যেটা ইনব্রিডিং যেটা, সেটার কারণেও কমে যাচ্ছে। তাহলে মাছকে মাছ হিসেবে বড় হতে সুযোগ দিতে হবে। আধুনিক পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়েছে, ভূখণ্ড বাড়েনি। অতএব মানুষের সুখ স্বাচ্ছন্দ্য প্রভৃতি অব্যাহত রাখতে অন্যান্য দেশের মতো বাংলাদেশে পরিবেশ বিনষ্টের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ যে বিনষ্ট, সেটাকে রক্ষা করতে হবে। প্রাকৃতিক জীবের সংকটও বেড়ে যাচ্ছে, এটাকেও আমাদের কন্ট্রোল করতে হবে। নদী প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে, এটাকেও ঠিক করার চেষ্টা করতে হবে। এবং হাওর বিল বাওর ভরাট দখল হয়ে যাওয়ায় মাছের প্রাকৃতিক জনক্ষেত্র এবং লালনভূমি বহুগুণে কমে গেছে। ফলে এর মধ্যেও কিছু নদী এবং আশপাশে দিয়ে আশপাশ নিয়ে সতর্ক হলে বেশ কিছু বিশুদ্ধ জিনধারী মাছের প্রাকৃতিক যে প্রজাতিটা, সেটা সংরক্ষণ করা যেতে পারে। তাই প্রজাতিগত, জিনগত, পরিজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বা পরিবেশগত বৈচিত্র্যের দিকে লক্ষ্য রেখে মাছের প্রজাতি বৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসতে হবে। রুই মাছ বাংলাদেশের অতি পরিচিত, সুস্বাদু এবং জনপ্রিয় মাছ। এটি সাইপ্রিনিফর্মিস বর্গের এবং সাইপ্রিনিডে গোত্রের প্রজাতি। এ গোত্রের মাছগুলো কার্প জাতীয় মাছ নামে পরিচিত। বাংলাদেশে রুই ছাড়া কাতলা, মৃগেল, কালীবাউস ইত্যাদি কার্প জাতীয় মাছও পাওয়া যায়। এগুলো বড় কার্প জাতীয় মাছ। বাংলাদেশে প্রায় সব বড় বড় নদী, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, হালদা এবং মূল শাখা নদী, যেগুলো কাপ্তাই হ্রদ, বিভিন্ন হাওরে রুই মাছ বিস্তৃত। বড় রুই মাছগুলো হচ্ছে রুই মাছের প্রজনন ক্ষেত্র। বড় নদীগুলো রুই মাছের প্রজনন ক্ষেত্র। গ্রীষ্ম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কালবৈশাখী, ভরা অমাবস্যা, পূর্ণিমায় রুই মাছ নদীর পানিতে ডিম পারে। ডিম থেকে মাছের পোনা যখন আঙ্গুলের সমান বড় হয় বা আঙ্গুলি পোনা হয়, তখন সংগ্রহ করা হয়, মাছের খামারে লালন পালন করে শেষে বাজারজাত করা হয়। বাংলাদেশের সব অভ্যন্তরীণ প্রাকৃতিক উৎস ক্রমশ কমে আসছে। নদী দখল, নদী ভরাট, অপরিকল্পিত বাঁধ, দূষণ ইত্যাদির কারণে পানির গুণগত মান নষ্ট হচ্ছে, ফলে মাছের জিনগত বৈশিষ্ট্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাচারি মাছ কখনো প্রাকৃতিক মাছের প্রতিনিধিত্ব করে না। বিজ্ঞানীরা তাই প্রাকৃতিক পরিবেশ এবং রুই মাছের আবাসস্থল যথাযথ সংরক্ষণের দিকে দৃষ্টি দিয়েছেন। অভ্যন্তরীণ নদীগুলো থেকে প্রাকৃতিক রুই মাছ পাওয়া দুরূহ হয়ে পড়েছে। এ কারণে অন্তত বিশুদ্ধ রুই মাছের সংরক্ষণ সবার নজর দিতে হবে। বিশুদ্ধ রুই মাছ সংরক্ষণে সবার নজর দিতে হবে। এখন বাংলাদেশের হালদার দিকেই, এখন সবার নজর বাংলাদেশের হালদার দিকেই, কারণ ওখানেই শুধু একমাত্র উপমহাদেশে বলা ঠিক না, পৃথিবীর একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রুই মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হচ্ছে হালদা নদী পৃথিবীর মধ্যে। হালদা নদী বাংলাদেশের কেবল দেশি নদী নয়, এটি একমাত্র জোয়ার ভাটা নদী যেখান থেকে মাছ চাষিরা পোনার বদলে ডিম সংগ্রহ করে। এটা মানে খুবই রেয়ার একটা। এসব ডিম থেকে ফোটানো হয় পোনা, যেটা দ্রুত বৃদ্ধি এবং এদের বৃদ্ধিটা অন্যান্য মাছ যেখানে বছরে 700 থেকে 800 গ্রাম হয়, হালদা নদীর রুই মাছের পোনা সেখানে 2 থেকে 2.5 কেজি হয়। তাহলে অনেক বেশি গ্রোথ হয়, বৃদ্ধি দ্রুত হবে এবং বেশি হবে। কোনো জায়গা থেকে সংগৃহীত পোনা তাই হয় না, হাজারিতে তো আরোই হয় না। এ কারণে 1 কেজি রেণু পোনার দাম অনেক বেশি, হ্যাঁ, 60,000 টাকার মতো উঠে যায়, 50 থেকে 60,000 টাকা উঠে যায়। এবং যে মৌসুমে পোনা কম পাওয়া যায়, সেই মৌসুমে লাখ টাকাও ছাড়া যায়, যা দেশের অন্য জায়গার পোনার দামের চেয়ে কয়েক গুণ বেশি। এজন্য বলা হয় হালদা নদীকে প্রাকৃতিক জিন সমৃদ্ধ মৎস্যকনি নামে অভিহিত করা হয়। এই নদীসমূহ অন্যান্য স্থানে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণের প্রথম কাজ হচ্ছে সরকার পক্ষ থেকে বিশেষজ্ঞ কমিটি সুপারিশ অনুযায়ী রুই মাছের প্রাকৃতিক বিচলন, যেটা এই স্থানগুলোকে মৎস্য অভয়ারণ্য ঘোষণা করতে হবে। এখানে মাছ ধরা যাবে না। লক্ষ্য, উদ্দেশ্য এবং জলাশয় ভেদে মৎস্য অভয়াশ্রম নিচে বর্ণিত বিনোদন হতে পারে। একটা হচ্ছে মৌসুমী অভয়াশ্রম, একটা যেমন ইলিশ মাছের ক্ষেত্রে মৌসুমী অভয়াশ্রম করা হয়, যে ওই সময় মাছ ধরা যাবে না। নির্দিষ্ট প্রজাতির মাছ বছরের নির্দিষ্ট সময়ে উপযুক্ত বা নির্দিষ্ট প্রজনন ক্ষেত্রে বংশবৃদ্ধি ঘটিয়ে নির্দিষ্ট আবাসে বিচরণ করে থাকে।
তাই অবাধ প্রজনন এবং বিচরণের জন্য সুনির্দিষ্ট জলাশয়ে বছরের নির্দিষ্ট সময় মাছের অভয়াশ্রম হিসেবে সরকার থেকে ঘোষণা করতে হবে। হালদা নদীর মাদুনা ঘাট এলাকা, কাপ্তাই লেকের লংজাদু এবং বিলাইছড়ি এলাকা, এখান থেকে হালদা নদীর সামান্য একটি অংশ মাদুনা ঘাট এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে, তাও মৌসুমী অভয়াশ্রম। তাই এ নদীতে সারা বছর কম বেশি মানে সাংবাৎসরিক অভয়াশ্রম ঘোষণা করতে হবে। দেখতে পাওয়া যায় যেহেতু নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময়ে এই নদী অরক্ষিত থাকে, তাই মানুষ গোপনে সারা বছর রুই মাছ আহরণে ব্যস্ত থাকে। অতএব বিষয়টি পর্যালোচনা করে যথাশীঘ্র সম্ভব সম্পূর্ণ হালদা নদীকে সাংবাৎসরিক অভয়াশ্রম ঘোষণা করে কঠোর নজরদারির মধ্যে রাখতে হবে। দেশের অন্যান্য নদীতে মৌসুমী অভয়াশ্রম কার্যকর হলেও হালদা নদীকে রুই মাছের জন্য সাংবাৎসরিক অভয়াশ্রম ঘোষণা করতে হবে। বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করতে হবে। হালদা নদীর রুই মাছের বিশুদ্ধ জিন সংরক্ষণের অবদান রেখে চলেছে। তাছাড়া এটি একমাত্র জোয়ার ভাটা নদী যা দেশেরই এক প্রান্ত থেকে উৎপত্তি হয়ে দেশের অন্য প্রান্তে শেষ হচ্ছে। এজন্য বাইরের দেশ এই নদীকে বন্ধ করে দিয়ে এর নদীর প্রবাহ কমায় দিতে পারে না। হ্যাঁ, তো এটি একমাত্র জোয়ার ভাটা নদী যা দেশেই উৎপন্ন হয়েছে, দেশেই শেষ হয়েছে। এজন্য এটাকে আমাদেরকে খুব যত্ন সহকারে এটাকে সংরক্ষণ করতে হবে। জোয়ার ভাটা সমৃদ্ধ অঞ্চল, এমনিতে খুব সমৃদ্ধ কিন্তু অত্যন্ত সংবেদনশীল অঞ্চল। সংবেদনশীলতা ধরে রাখতে পারলে রুইয়ের প্রজনন ও বিচরণ অব্যাহত থাকবে। কেবল কার্প জাতীয় মাছই নয়, হালদা নদী এখন অতি বিপন্ন গাঙ্গেয় ডলফিন, মিঠা পানির শুশুকেরও প্রধানতম বাসস্থান হয়ে উঠেছে। অন্যদিকে পর্যটকেরও সম্ভাবনা দেখা দিচ্ছে। সাম্প্রতিক হালদা নদী সংক্রান্ত বিষয় দেখভালের জন্য সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি, হ্যাঁ, এটা তৈরি করা হয়েছে। নবম একটি আধুনিক গবেষণাগার প্রতিষ্ঠিত হয়েছে। এই কারণে হালদা নদীকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। অন্তত হালদা নদীর রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ করতে পারলে, নদী পাড়ে প্রতিষ্ঠিত দূষণকারী শিল্প প্রতিষ্ঠান স্থাপন এগুলো বন্ধ করতে পারলে, রুই মাছ মাছ যদি শিকার বন্ধ করা যায় আইন প্রণয়নের বাস্তবায়নের মাধ্যমে, অপরিকল্পিত বাঁধ, ড্যামস, স্লুইস গেট নির্মাণ যদি বন্ধ করা হয় এবং নদীর যদি প্রাকৃতিক একটা পরিবেশ দেওয়া যায়, রুই মাছের ডিম ছাড়ার জন্য যে নির্দিষ্ট বাঁক রয়েছে সেই বাঁকগুলোতে বৈশিষ্ট্য যদি ঠিক রাখা যায়, এ বিষয় পর্যবেক্ষণের একটি বিষয় কমিটি অবশ্যই থাকতে হবে। এসব নদীতে প্রাকৃতিক রুই মাছ পাওয়া যায়, সেসব নদীর পাশে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞানীদের তত্ত্বাবধানে রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ যথাযথ হবে বলে আশা করা যায়। বাংলাদেশের রুই মাছের প্রাকৃতিক জনন ক্ষেত্র কী কী আছে? বাংলাদেশের অধিকাংশ নদী এবং প্লাবনভূমিতে রুই মাছ প্রজনন করে থাকে। তবে বেশ কিছু এলাকা আছে যেখানে নদী এবং প্লাবনভূমিকে রুই মাছের প্রাকৃতিক জনন ক্ষেত্র হিসেবে শনাক্ত করা হয়েছে, মানে এখানে বেশি হয়। এটা হচ্ছে চট্টগ্রামের হালদা নদী। এটা পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক প্রজননের ক্ষেত্র, হ্যাঁ। এটা হচ্ছে যমুনা নদীর আরিচা, সিরাজগঞ্জ, বাহাদুরবাদ, ফুলছড়ি ঘাটের নিকটবর্তী অঞ্চল, পদ্মা নদীর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল, ময়মনসিংহ শহরের পার্শ্ববর্তী আদি ব্রহ্মপুত্র নদ, কুষ্টিয়া শহরের পার্শ্ববর্তী গড়াই নদী, রাজবাড়ী এবং ফরিদপুর পার্শ্ববর্তী আড়িয়ালখাঁ এবং মধুমতি নদী, চলনবিল এবং টাঙ্গর হাওরের প্লাবনভূমি এলাকা হচ্ছে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। তো আর এই যে এখানে কিছু সারসংক্ষেপ আছে, এগুলো একটু দেখতে হবে। সারসংক্ষেপ বলতে রুই মাছ, হ্যাঁ, তারপরে নিডারিয়া বা হচ্ছে ওই যে আমরা হাইড্রা এবং ঘাসফড়িং, এদের প্রত্যেকে একটা সারসংক্ষেপ আছে, এটা পড়তে হবে। আর অনুশীলনের প্রশ্নগুলো পড়তে হবে। যাই হোক, আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।